মৌসি লানাপের মেসেজ দেখে আনন্দে লাফিয়ে উঠল। ফাইনালি লানাপ বাংলাদেশে আসছে। তাসিন বারান্দায় বসে আছে। মৌসি বিকেল থেকে নিচে ছিল, ফোনটা চেক করেনি। এখন রুমে এসে লানাপের মেসেজটা দেখলো। ফোনটা হাতে নিয়েই বারান্দায় তাসিনের কাছে গেল। চেয়ার টেনে তাসিনের পাশে বসে বলল, ফাইনালি লানাফ আমাদের দেশে আসছে। কত কষ্ট যে করলো বেচারা। লানাফের গল্প কয়েকদিন আগে মৌসি তাসিনকে বলেছে। তাসিন পুরনো বন্ধুদের দিয়ে লাহা নামের মেয়ের খোঁজও করেছে, কিন্তু আশানুরূপ কিছু জানতে পারেনি, আর সময়ও সেইভাবে থাকে না। মৌসি আজকেও লুৎফর মির্জার কাছে পুরান ঢাকায় বংশগত মানুষদের বিষয়ে জানতে চাইল, কিন্তু এইটুকু দিয়ে তো কারো খোঁজ পাওয়া সম্ভব নয়, তাই সেইভাবে কিছু করতে পারল না। কিন্তু একটা পরিকল্পনা মৌসি করে রেখেছে। লানাপ আসলে একটা ভালো টিভি চ্যানেলে সাক্ষাৎকারে লানাপকে সঙ্গে নিয়ে যাবে, আর যতটুকু লাহার বিষয়ে লানাপ জানে সেখানে সবটা তুলে ধরবে। যেভাবেই হোক লাহাকে খুঁজে বের করবে তারা। বিষয়টা তাসিনকেও জানিয়ে রেখেছে। তাসিন ল্যাপটপ থেকে মুখ তুলে মৌসির দিকে তাকিয়ে স্মিত হেসে বলল, আমাকে যদি এটা আরো আগে জানাতে, আমি লানাপকে অনেক আগেই হাসার ব্যবস্থা করে দিতে পারতাম। তা অবশ্য ঠিক। আমি দেশে আসার পর থেকেই একের পর এক ব্যস্ততা, বিয়ে, তার সাথে বাড়িতে সবসময় মানুষজন, আবার গ্রামে যাওয়া, সব মিলে এইটার মাথায় আসেনি। লাহা মেয়েটা কতটা ভাগ্যবতী দেখো। কানাডা থেকে কানাডিয়ান একটা ছেলে তার জন্য বাংলাদেশে ছুটে আসছে। ম্যাডাম, আপনি যদি তেরামন না করতেন, আপনার এই বর আপনার জন্য বনবাসে বললে সেই সময় বনবাসেও যেত, বুঝলেন? হ্যাঁ, অমনই যেত। কত ভালো সে বাঁচত জানা আছে। তাসিন ভুরু কুঁচকে মৌসির দিকে তাকালো, তারপর কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কথাটা কি আমাকে বললে? না, আটি গ্রামে ফেলে আসা আমার সেই মুরব্বী দাদুদের বললাম। গ্রামে গিয়ে 5টা মিনিট আমাকে নিয়ে ঘুরেছ, সত্যি বলবা। তাসিন ল্যাপটপটা সামনে রাখা টি টেবিলে রেখে মৌসির হাত ধরে টেনে মৌসিরে কোলের ওপর নিল, তারপর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ঘুরতে নিয়ে যাব তো পাহাড়ের সমুদ্রে, শুধু 5 মিনিট না বউ, 5 দিনের বেশি সময় নিয়ে ঘুরবো। এই যে এখানে শেষ, আর বলতে হবে না। এখানে বসেই 5 দিনের ট্যুর আমি দিয়ে ফেলেছি। অভিমান করছো কেন? রাগ অভিমান কোনোটাই করছি না। শোনো না। সুন্দর বলেই তো আষ্টে ফিষ্টে জড়িয়ে বসেছি, তুমি শুধু বলো। আফিয়া আপুর মনে হয় বাবু হবে। কই, আমাকে বলনি তো। আরে শোনো, সেইভাবে কেউ জানে না। আফিয়া আপু এখনো কিছু বলেনি। মেজো মামুনি ধারণা করছে এমন কিছু হতে পারে। তাসিন মৌসির খুলে যাওয়া চুলগুলো পিঠ থেকে সরিয়ে ঘাড়ের এক পাশে রাখলো, তারপর বলল, ও আচ্ছা। মৌসি তাসিনের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, আমরা বাবু নেব কবে? তাসিন 1 সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলল, আজকেই নি। তোমার শুধু মজা করা, আমি সিরিয়াস বলছি। আমিও কিন্তু মজা করিনি। হ্যাঁ হয়েছে, যাও। এ মা, আমি আবার কি করলাম? মৌসি ওই বিষয়ে আর কথা বাড়লো না। তাসিনের কাঁধ থেকে মাথা তুলে বলল, ঠান্ডা লাগছে বলো? বাতাস বইছে খুব। আশেপাশে বৃষ্টি হচ্ছে, তাই ঠান্ডা আবহাওয়া। আচ্ছা, তন্ময় ভাইয়ের সাথে তোমার কথা হয় না? হ্যাঁ, গতকাল হয়েছিল। জানো, তন্ময়ের একটা গার্লফ্রেন্ড ছিল, অনেক ভালোবাসতো মেয়েটাকে। ছিল মানে? এখন আর নেই? গতকাল মজার ছলে জিজ্ঞেস করলাম, কিন্তু তন্ময় বলল মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে। শালার উপরে মাঝে মাঝে রাগও হয়। এত বড় একটা ঘটনা একা গিলে খেয়ে ফেললো, একটাবার শেয়ারও করলো না। আগে জানলে মেয়েটাকে অন্য কোথাও বিয়ে হতে দিতাম না। তন্ময়ের মতো ছেলেকে কেউ হাতছাড়া করে নাকি? মেয়েটার বিয়ে কবে হয়েছে? ওর বাইরে যাওয়ার মাসখানেক আগে নাকি। ইস রে, ভাইয়া তারপরও কত নর্মাল ব্যবহার করে, বুঝতেই পারিনি। ভাবছি আগামীকাল সময় পেলে আন্টিকে দেখে আসবো। তুমি যাবে নাকি? হ্যাঁ যাবো। আন্টি অসুস্থ হওয়ার পর আমি তো দেখা করিনি। ওই দিক থেকে আফিয়া আপুর সঙ্গে দেখা করে আসবো। হ্যাঁ আচ্ছা। তন্ময় মাত্র জব থেকে ফিরলো। এখন রান্না না করলে আর খাবার জুটবে না। তার রুমমেট 1 সপ্তাহ হলো টর্নেডোতে গিয়েছে, কাল পরশু ফিরবে। তন্ময় বাইরের কাপড় ছেড়ে রান্নাঘরে আসলো। আজ শরীরটা ভীষণ ক্লান্ত তার। বেশি কিছু রান্না করবে না, পাস্তা বানিয়ে খেয়ে নেবে। পাস্তার এই রেসিপিটা আফিয়ার দেয়া। আফিয়া দারুণ পাস্তা বানাতে পারে। পাস্তা বানিয়ে প্রায়ই তন্ময়ের জন্য নিয়ে আসতো, আর তন্ময় বসে বসে পাস্তা খেত আর রেসিপি শুনতো। কিন্তু বাড়িতে
বাড়িতে বানাতে গেলে আপিয়ার মতো এত দারুণ হতো না, কিন্তু তন্ময়ের ইদানিং মনে হয় আপিয়ার মতোই মজা করে সে এখন পাস্তা বানাতে পারে। মেয়েটা জীবনে নেই, কিন্তু অনুভবে ঠিকই তার পুরোটা জুড়ে আছে। তাসিন আর মৌসি আজ তন্নিদের বাড়িতে এসেছে। এসে বড়সড় একটা ঝটকা খেলো দুজনেই। তিহানকে যে এখানে দেখবে একদম আশা করেনি। তিহানও অপ্রস্তুত হয়ে পড়লো, এলোমেলোভাবে বলল, আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আন্টি কেমন আছে দেখে যাই। তাসিন তিহানের কাঁধে হাত রেখে বলল, ভালো করেছিস। তন্নির মা তাসিনদের বসতে বলল। তাসিন মৌসি দুজনেই একসাথে বসলো। তন্নি এতক্ষণ রান্নাঘরে ছিল। অনেক কথার শব্দ শুনে রান্নাঘর থেকে বের হয়ে এসে দেখলো মৌসিরা এসেছে। তন্নি গিয়ে মৌসিকে জড়িয়ে ধরলো। মৌসিও তন্নিকে জড়িয়ে ধরে আদরিভাবে তন্নির মাথায় হাত বুলিয়ে দিল। তিহান চলে যাচ্ছিল। তাসিন যেতে নিষেধ করে বলল একসাথে আফিয়াদের বাড়িতে যাবে। তন্নি চা বসাতে গিয়েছে। তাসিনরা তন্নির মায়ের সঙ্গে গল্প করছে। তিহান চুপচাপ বসে সব শুনছে আর এদিক সেদিক তাকাচ্ছে শুধু। মৌসি সেইটা লক্ষ্য করে ঠোঁট টিপে হাসলো। তাসিন তন্ময়ের কাছে ভিডিও কল করলো। তন্ময়কে ভিডিও কলে রেখে সবাই মিলে কথাবার্তা বলছিল। ঘন্টাখানেক মতো বসে তাসিনটা বিদায় নিল। সঙ্গে অবশ্য তন্নিকেও নিল। তন্নিকেও আফিয়াদের বাড়িতে নিয়ে যাবে। ঢাকায় তন্নিদের নিজেদের কোনো আত্মীয় নেই, সেইভাবে কোথাও যাওয়াও হয় না তার। তাই তাসিন তন্নির মায়ের সঙ্গে কথা বলে তন্নিকে সাথে নিল। বাড়ি ফেরার পথে তন্নিকে রেখে যাবে। তিহান নিজের গাড়ি নিয়ে একাই গেল, আর তাসিনের গাড়িতে মৌসি আর তন্নি। আফিয়াদের বাড়ি পৌঁছানোর 5 মিনিট আগে তাসিনের ফোন বেজে উঠল। সংসদ থেকে জরুরি কল এসেছে। এখন আফিয়ার ওখানে গেলে সহজে বের হতে পারবে না। তাই মৌসিদের আফিয়ার বাড়ির সামনে নামিয়ে দিয়ে মৌসিকে বলল কাজ শেষ করে সে আসবে, তারপর কিছুক্ষণ থেকে তাদের নিয়ে যাবে। মৌসিও সায় দিল। মৌসিদের নামিয়ে দিয়ে তাসিন আবার ব্যাক করলো। তিহান, মৌসি আর তন্নি আপিয়াকে না বলেই এসেছে। তাসিনের ইচ্ছে ছিল সারপ্রাইজ দেবে, কিন্তু সেইটা হলো না। তাই মৌসি নিচ থেকেই আপিয়াকে কল দিল। আপিয়া দৌড়ে নিচে নেমে আসলো। তাসিনের দেখা না করে চলে গিয়েছে শুনে অভিমানও করলো। তারপর মৌসিদের ওপরে নিয়ে গেল। আফিয়া ভাইয়ের ওপরে অভিমান করায় ব্যস্ত, আর মৌসি আফিয়ার মলিন মুখটা দেখায় ব্যস্ত। মৌসি আফিয়াকে জড়িয়ে ধরে বলল, আয়নায় নিজের মুখটা দেখছো আপা? আর বলো না, রাতে একদম ঘুম হয় না, ভাবছি ডক্টর দেখাবো। তোমরা বসো, আমি আসছি। আপু, ভাইয়া বাড়িতে আসবে কখন? তার ফিরতে রাত হবে গো। মৌসি আজ প্রথম আপিয়া শ্বশুর বাড়িতে এসেছে। কিছুক্ষণ বসে থেকে ড্রয়িং রুমে চারপাশটা ঘুরে দেখলো। ততক্ষণে আপিয়া চা নাস্তা নিয়ে হাজির। মৌসিকে পাশে বসিয়ে বলল, আগে কিছু খেয়ে নাও, তারপর ঘুরে দেখাচ্ছি। তারপর তন্নির দিকে তাকিয়ে বলল, তন্নি পাখি, খাচ্ছ না কেন? পাস্তাটা নাও। তন্নি চা রেখে পাস্তাটা নিল। একটু মুখে নিয়ে আফিয়ার দিকে তাকালো। এই পাস্তার স্বাদটা তার খুব চেনা। বক্সে করে মাঝে মাঝে তন্ময় বাড়িতে নিয়ে যেত আর বলতো, বন্ধুরা মিলে রান্না করেছি, খেয়ে দেখ কেমন হয়েছে। এই পাস্তা রান্নাটা তন্নিরও খুব প্রিয় ছিল। তারপর বাড়িতে তন্ময়কে রান্না করতে বললে খুব বাজে করে রান্না করত। এইটা নিয়ে তন্নি কত হাসাহাসিও করত। আর আজ সেই পাস্তার রহস্য বুঝতে পারলো। এত খারাপ লাগছে তার কাউকে বোঝানো নয়। আফিয়ার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। কত সুন্দর লাগতো আফিয়াকে, আর আজ চেনাই যাচ্ছে না। সেই দীপ্তিময় লাবণ্য মুখ আর নেই। শরীরটাও ভেঙে গিয়েছে। তন্নি করুণ চোখে আফিয়ার দিকে তাকিয়ে রইল। আফিয়াদের বাড়িতেই এশার নামাজ আদায় করলো। তাসিনের এখনো আসার নাম নেই। মৌসি কয়েকবার কলও দিল, কিন্তু তাসিন কল কেটে দিল। আফিয়া মাগরিবের নামাজ পড়ে উঠেই রান্নাঘরে ঢুকেছে। কয়েক ঘন্টার মধ্যে আফিয়া অনেক কিছু রান্না করলো, সাথে মারিয়া সাহায্য করছিল। মৌসি হাত লাগাতে গেলে আফিয়া চুপচাপ বসে থাকতে বলল। রান্না শেষ করে আফিয়া এবার তাসিনের ফোনে কল দিল। তাসিন কোনো রকমে কল রিসিভ করে বলল, ভীষণ ব্যস্ত আছি বোন, আমি পরে কল ব্যাক করছি। আফিয়া ফোনটা কেটে দিয়ে মৌসির দিকে নিরাশ চোখে তাকালো। আস্তে আস্তে রাতও হচ্ছে। তন্নির মা বাড়িতে একা আছে। এইটা ভেবে মৌসি আফিয়াকে খাবার দিয়ে দিতে বলল। তাসিনের কোনো ভরসা নেই। আফিয়াও তন্নির কথা ভেবে আর অপেক্ষা করলো না। সবাই একসাথে খেতে বসলো। মৌসি আবারও মুন্নার কথা জিজ্ঞাসা করলে আফিয়া বলল, আজ ফিরতে দেরি হবে বলে গিয়েছিল। অফিসে কাজের খুব চাপ। তোমরা ফোন করে আসলে আগে থেকে বলে রাখতাম। আজ প্রথম তোমাদের বাড়িতে আসলাম, কিন্তু ভাইয়ার সাথেই দেখা হলো না।
আফিয়া মিলান হাসলো। সবাই খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষ করে আধা ঘন্টা তাসিনের জন্য অপেক্ষা করলো, কিন্তু তাসিম আসতে পারলো না। আফিয়া খাবারগুলো বক্সে করে তিহানের হাতে দিল। তন্নির মায়ের জন্য আলাদা একটা বক্সে খাবার দিল। সেদিন তিহান তন্নিকে নামিয়ে দিয়ে মৌসিকে নিয়ে বাড়ি ফিরে আসলো। তাসিন রাত 12টার পর বাড়ি ফিরেছে। মৌসি আফিয়া রান্না করা খাবারগুলো তাসিনকে খেতে দিল। তাসিন এক লোকমা মুখে নিয়ে মৌসিকে বলল, আমার বোন তো দারুণ রান্না শিখেছে। আপা অনেক আগে থেকেই দারুণ রান্না করে। আপা আজ খুব মন খারাপ করছিল, তুমি গেলে খুব খুশি হতো। সুযোগ হলো না গো, হাফিজের সাথে কথা বলেছি, কিছুদিনের মধ্যে যাব। আপায়ের শরীরটা না সত্যি খুব খারাপ হয়ে গিয়েছে, তুমি না দেখলে বুঝবে না। নানা ভাইয়ের বাড়ি যাওয়ার আগেই হাফিয়াকে নিয়ে আসবো। মৌসি পিড় করে বলল, আমার মনে হচ্ছে আপা ভালো নেই। কিছু বললে? না, তুমি খেয়ে নাও। তাসিন গেলে হয়তো ঠিকই তার বোনকে বুঝে যেত। ভাগ্যিস তাসিন আজ সেখানে হাজির হয়নি। আফিয়া তাসিনকে আসতে বলল, মনে মনে ভয় ছিল। তাহমিনা চৌধুরী আর তাসিনই আফিয়ার না বলা সব কথা বুঝতে পারে। আফিয়া একটু চাপা স্বভাবের বলে তাকে বোঝার কেউ চেষ্টা করে না, কিন্তু তার মা আর ভাই ঠিকই তাকে বুঝে যায়। আফিয়ার পাঠানো খাবার প্লেটে তুলে নিয়ে রোশনিও টেবিলে বসে খেতে লাগলো। সামনে পরীক্ষা তার। পরীক্ষার আগে ছাড়া আর পড়া হয় না। পড়াশোনায় এতটাই ডুবেছিল সময় দেখেনি। এখন এই এত রাতে তার খিদে পেয়েছে। সবাই যার যার রুমে চলে গিয়েছে। রোশনিকে খাওয়ার সময় ডেকেছিল, কিন্তু তখন খাবে না বলে আর নিচে আসেনি। এখন পেটে কিছু একটা ছুটছে, তাই খাবার বেড়ে নিয়ে খেতে বসেছে। এর মধ্যে মিশান কয়েকবার কল দিয়েছে। রোশনিকে না পেয়ে ভাবলো রোশনি হয়তো ঘুমিয়ে গিয়েছে। রোশনি ঠিক 15 মিনিট পর মিশানকে ভিডিও কল দিল। মিশান কল রিসিভ করে একগাল হাসি দিয়ে বলল, ভাবছিলাম ঘুমাচ্ছি। খেতে বসেছিলাম, পড়া অনেক বাকি গো, ঘুম আসবে না। পরীক্ষার তো কয়েকদিন দেরি আছে। রোশনি মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বলল, একটা বইও শেষ করিনি, কি করব বুঝতে পারছো? ফয়ে কাল করব। ফেলটুস বউ নিয়ে আমার সমস্যা নেই, তুমি ঘুমাও, সকালে পড়তে বসবা। তাহলে এখন একটু কথা বলি, তারপর ঘুমাবো। আচ্ছা বলো। আফিয়া খাবারগুলো গুছিয়ে নিজের রুমে আসলো। মারিয়া আর মিমি নিজেদের ঘরে শুয়ে পড়েছে। আফিয়ার শাশুড়িকে নিয়ে আসতে আফিয়ার শ্বশুর গ্রামে গিয়েছেন। আফিয়া মুন্নার জন্য টেবিলে খাবার বেড়ে রেখে শুয়ে পড়ল। কেন জানি তার ওই বাড়িতে যেতেও ভালো লাগে না। সব সময় একা থাকতে ইচ্ছে হয়, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। মিমি আর মারিয়া সকালে বের হয়ে যায়। ক্লাস কোচিং শেষে একেবারে বাড়ি আসে। মারিয়া ক্লাস শেষ করে বাড়ি এসে আবার বের হয়। বেশিরভাগ সময় আফিয়া একাই বাড়িতে থাকে। মুন্নার সাথেও তেমন কথা হয় না। আফিয়া নিজে থেকে 2-1টা কথা বললেও মুন্না নিজে থেকে একটা কথাও বলে না। আফিয়া যতটুকু জিজ্ঞাসা করে ঠিক ততটুকুই উত্তর দেয়। ভাগ্য মেনেই তো সব মানিয়ে নিয়েছিল সে, তারপরও এমন নির্মম বেদনা কেন তাকে ছুলো? লুবনা কয়েকদিন থেকে সময় পেলেই লানাপের আইডিতে ঢুকে সেই পোস্টের দিকে তাকিয়ে থাকে। তার মন বারবার বলে, লানাফ কি কোনো সম্পর্কে গিয়েছে? সেই মেয়ের কাছেই কি যাওয়ার কথা পোস্টে উল্লেখ করেছে? আবার আরেক মন বলছে, যেতেই পারে, তুমি যা করেছো তার সাথে, সে 4টা বিয়ে করলেও তোমার এত ভাবনা বয়ে নিয়ে আসার মানে হয় না। দোটানার মধ্যে পড়ে লুবনার খুব অস্থির লাগছে। জগ থেকে গ্লাসে পানি ঢেলে নিয়ে ঢক ঢক করে 1 গ্লাস পানি পান করে গ্লাসটা রেখে দিল। তারপর কৌতূহল চেপে রাখতে না পেরে কানাডায় থাকা তার কাজিনের ফোনে কল দিল। কল দিয়ে লানাপের সঙ্গে তার দেখা হয়েছে কিনা জানতে চাইল। শেষবার যখন লানাপ লুবনার কাজিনের থেকে লুবনার বিয়ের কথাটা শুনেছিল, সেই সময় লুবনার কাজিন ঘটনাটা লুবনাকে কল করে বলেছিল। তারপর থেকে লানাফের সাথে আর দেখা হয়নি, কিছু জানেও না, এইটাই সে বলল। সেই দিন থেকে সারাটাক্ষণ লুবনার মাথায় এইটাই চলছে। এতদিন একভাবে দিন গেলেও এখন যে কাটার মতো বিচ্ছে। লুৎফার মির্জা লুবনার বিয়ে নিয়ে কথাবার্তা এগোচ্ছেন তার এক বন্ধুর নাতির সাথে। সেই বন্ধুর সাথেই গতকাল বিকালে বসেছিলেন। খুব শীঘ্রই পাকা দেখা নিয়ে কথা বলবেন তিনি। সামনের সপ্তাহে মৌসির ব্যস্ততার শেষ নেই। তাকে একটা টিভি চ্যানেল থেকে ইনভাইট করেছে। মৌসি নিজে থেকে ইচ্ছে ছিল একটা চ্যানেলে কথা বলার, কিন্তু তার আগেই সে ইনভাইট পেয়েছে। সামনের সপ্তাহে লুৎফার মির্জা দাওয়াত করেছেন তাদের। আবার সামনের সপ্তাহে লানাপ আসবে। সব মনে হচ্ছে একসাথে জগা খিচুড়ি পাকবে।
ঠিক তাই হলো। মৌসি ডেট মিলিয়ে দেখলো যেদিন তার ইন্টারভিউ নেবে সেদিন সকালে লানা প্ল্যান করবে, আবার সেদিনই লুৎফার মির্জার বাড়িতে যেতে হবে। মৌসির এখন মাথায় হাত। মৌসির চিন্তা দেখে তাসিন মৌসিকে সুন্দর একটা শিডিউল ঠিক করে দিল। সকাল 10টায় ইন্টারভিউ দিয়ে 12টার মধ্যে তাসিন স্টুডিও থেকে মৌসিকে নিয়ে একবারে নানা ভাইয়ের বাড়িতে চলে যাবে। সকালে মৌসি একেবারে রেডি হয়ে বের হয়ে যাবে, আর লানাবকে মাহিম তিহান এদের মধ্যে যে কেউ রিসিভ করে নেবে। তাসিনের পরিকল্পনাটা মৌসির মন্দ লাগলো না, কিন্তু লানাব এই প্রথম বাংলাদেশে আছে, মৌসি নিজেও না গেলে কেমন হয়। ফেলে চাউনিতে তাসিনকে এইটা জিজ্ঞেস করতেই তাসিন বলল, লানাব তো ল্যান্ড করবে 10টার পর, আমি না হয় রিসিভ করে নিয়ে আসবো, হবে না? মৌসি এবার খুশি হয়ে গেল, বুক থেকে যেন তার ভার কমলো। তাসিন তাকে আরো একটা বুদ্ধি দিল, মৌসিকে মুখোমুখি বসতে বলে বলল, লানাব যদি অতিরিক্ত ক্লান্ত না থাকে তাহলে আমি একেবারে তোমার ইন্টারভিউয়ের ওখানে নিয়ে যেতে পারি। তোমার সাথেও প্রথম দেখা হয়ে যাবে, আবার কিছু সময় নিয়ে তোমার পরিকল্পনাটাও বাস্তবায়ন করে দেওয়া যায় কিনা দেখা যাবে। আলাদা করে টিভি চ্যানেলে কথা বলার চেয়ে তোমার সাক্ষাৎকারের মধ্যে তোমার বন্ধু হিসেবে লানাফের জার্নিটা শেয়ার করা যাবে। তুমি তো একজন জনপ্রিয় নায়িকা, তোমার সাক্ষাৎকারটা খুব অল্প সময়ে ভাইরাল হবে। তোমার সাথে লানাব যুক্ত থাকলে বিষয়টা লাহা পর্যন্ত দ্রুত পৌঁছাবে। ভালো একটা আইডিয়া দিয়েছো। লানাব তো অল্প সময়ের জন্য আসছে, রিটার্ন টিকিট করেই আসছে। সময় যেহেতু কম পাওয়া যাবে সেহেতু সময়ও নষ্ট হবে না। লানাব অনেকটা জার্নি করে আসবে, এটাও অবশ্য ভাবছি। কানাডা থেকে যেই ছেলে প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে আসছে সেই ছেলেকে সহজে ক্লান্তি স্পর্শ করতে পারবে বলে মনে হয় না, কি বলো? শেষের কথাটুকু বলে মৌসির চোখ টিপ মারা দেখে তাসিন হেসে ফেলল। তারপর মৌসি বলল, লানাফের সাথে রাতে কথা বলে বাকিটা সিদ্ধান্ত নেব। তাসিনও সায় দিল। নওশিনের ভার্সিটির সামনে পরাগ দাঁড়িয়ে আছে। আজ নওশিনদের জন্মদিন উপলক্ষে দুজন ঘুরতে যাবে। জন্মদিনের দিন নওশিনের মায়ের সঙ্গে গ্রামে গিয়েছিল, তাই পরাগের সাথে তার দেখা হয়নি। আজ দুজনে হাতির ঝিল যাবে। গত পরশু পরাগ ঢাকার বাইরে গিয়েছিল, তাই আরও সময় নিয়ে দেখা করতে কয়েকদিন দেরি হলো। নওশিন ভার্সিটির গেট থেকে বের হয়েই দেখলো পরাগ একটা ইয়াশ কালারের শার্ট পরে দাঁড়িয়ে আছে। নওশিন হাসি মুখে পরাগের দিকে এগিয়ে আসলো। একটা জিনিস নওশিনকে ভীষণ মুগ্ধ করে, পরাগ যখনই দেখা করতে আসে তার হাতে একটা পাতা থাকলেও থাকে। প্রেমের সম্পর্ক শুরু হওয়ার দিন থেকে পরাগ প্রায় প্রতিদিনই একটা দুইটা করে গোলাপ হাতে নিয়ে আসে, আর যেদিন গোলাপ বা বেলি কিছুই নিয়ে আসে না সেদিন একটা পাতা থাকলেও হাতে থাকে। আজ অবশ্য এক গোছা গোলাপ আর রজনীগন্ধা ফুলের তোড়া হাতে আছে। নওশিনী এগিয়ে এসে পরাগের মুখোমুখি দাঁড়ালো। পরাগের সামনে চুলগুলো মৃদু বাতাসে হালকা দুলছে। নওশিন হাত বাড়িয়ে চুলগুলোতে হাত দিতে গেলেই পরাগ কিছুটা পিছনে ঝুঁকে এসে মাথা নাড়ালো, নিচু স্বরে বলল, চারপাশে মানুষ, একদম ভয় নেই দেখছি। নওশিন ফুলগুলো হাতে নিয়ে মুচকি হেসে সামনে হাঁটতে হাঁটতে বলল, আমার এমনিতেই ভয় কম, বেশি করে তোমার বেলায়। মেয়েদের একটু একটু ভীতু হওয়া ভালো। ভীতু হলে কি আর তোমার মুখোমুখি দাঁড়াতে পারতাম? তারপর নওশিন একটু থেমে পেছন ফিরে কাঁধটা হালকা বাঁকা করে পরাগের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে শুধালো, না তোমাকে পেতাম। পরাগ ঠোঁট কামড়ে বলল, অবশ্য ঠিক। পরাগ একটা সিএনজি ডেকে নওশিনকে নিয়ে হাতির ঝিলে গেল। তারপর ওখানে একটা বেঞ্চে বসে নওশিনের একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ঝিলের দিকে তাকিয়ে রইল। নওশিন পরাগের নীরবতা বুঝতে পেরে পরাগকে শুধালো, চুপচাপ বসে আছো যে, কি হয়েছে? পরাগ দৃষ্টি দূরে রেখেই নওশিনকে বলল, তুমি আমাকে এত ভালোবাসো না? নওশিন বোকার মতো বলল, কেন? বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায়। তোমার কি মনে হয় আমি হারিয়ে যাব? জানি না। নওশিন উৎকণ্ঠা হয়ে বলল, এসব কেন বলছো? আমার শ্বাস চলা পর্যন্ত তোমাকে আমি কোথাও হারাতে দিচ্ছি না। তুমি মিলিয়ে নিও না হয়। আমি হারিয়ে যাওয়ার জন্য তোমার জীবনে আসিনি। আমি সারা জীবন থাকবো বলেই তোমার হাত ধরেছি। তুমি চাইলে আমরা এক্ষুনি বিয়ে করতে পারি। নওশিনের পাগলামি দেখে পরাগ স্মিত হেসে বলল, তোমাকে বিয়ে করে এখন খাওয়াবো কি? পকেটে দেখো 517 ও 20 টাকা মতো আছে। মনে হয় এই টাকা নিয়ে বউ পোষা যাবে? নওশিন অভিমানী স্বরে বলল,
বউ পোষা যাবে কিনা জানি না, তবে এই নৌসিনকে ঠিকই পোষা যাবে। তাহলে আমার পুষ্পরানীর নাম নৌসিন। কেন, সুন্দর না? পুষ্পের মতো সুন্দর। আমরা কবে বিয়ে করছি তাহলে বলো? মাস্টার্স শেষ হতে আর 2 মাস আছে। একটা জবের ব্যবস্থা করি, তারপর নৌসিন রানীর সব ইচ্ছে পূরণ করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমার নাম জানতে ইচ্ছে হয় না তোমার? এখনো পর্যন্ত না, ইচ্ছে হলে জিজ্ঞাসা করব। নাতি নাতনিদের গল্প শোনানোর মতো একটা ইতিহাস তৈরি করব, বুঝছো? পরাগ হেসে বলল, আচ্ছা তাই করো। কবে জানি তোমার মতো আমারও নিজের নামটা মুখ থেকে বের হয়ে যায়। আমি না বলা পর্যন্ত তুমি সতর্ক থাকবা। আচ্ছা তাই হবে। আজ তাসিন 1 মাসের বাজার করে তিহান আর মাহিমকে তন্নিদের বাড়িতে পাঠিয়েছে। তার একদম সময় নেই। তিহান আর মাহিমই তার ভরসা, আর তিহান তো তন্নিদের বাড়ি যাওয়ার জন্য সর্বদাই তৈরি থাকে। তাসিনের কাছ থেকে বিদায় নিয়ে মাহিমকে সঙ্গে নিয়ে তন্নিদের বাড়িতে চলে গেল। এইদিকে তাসিনের কাছে রানা কল দিয়েছে। তাসিন রানার সাথে কথা বলতে বলতে সংসদের দিকে এগোলো। আফিয়া গোসল করে বের হয়ে এসে বারান্দায় তোয়ালে মেলে দিল। তারপর বারান্দার গ্রিল ধরে দূর আকাশে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মুন্না আজ অফিসে যায়নি, সকাল থেকেই বাড়িতে আছে। মুন্নার মা গতকাল বাড়ি ফিরেছেন। আফিয়াকে দেখে তার বুক ফেটে যাচ্ছিল। মেয়েটার কি হাল হয়েছে? আফিয়া অবশ্য মূল কাহিনী এখন ওকে শাশুড়িকে বলেনি, তারপরও ছেলের ওপরে তিনি বকাঝকা করলেন। মুন্না মায়ের কথার কোনো সারা শব্দ দিল না, চুপচাপ নিজের কাজ করে গেল। সন্ধ্যার পর আফিয়ার শাশুড়ি নিজের ঘর থেকেই আফিয়াকে ডাকলেন, পাশে বসতে বলে চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন। তারপর তিনি বললেন, চুলগুলো এত পাতলা লাগছে কেন? চুল উঠছে নাকি? তেল নিয়ে এসো, একটু তেল দিয়ে দেই। ওই যে দেখো ওয়ার্ড্রোবের উপরে তেল। এখন একটু গল্প করি মা, পরে দিয়ে নেব। তেল দিয়ে দেব আর গল্প করব, নিয়ে আসো। আফিয়া তেলের বোতল আর একটা ছোট্ট বাটি নিয়ে শাশুড়ির সামনে বসলো। মারিয়ার মিমি নিজেদের ঘরে পড়ছে। আফিয়ার শাশুড়ি মোমেনা বেগম আফিয়ার চুলি বিলিয়ে করে চুলের গোড়ায় তেল দিয়ে পড়লেন। যত্ন ছাড়া কোনো কিছুরই উজ্জ্বলতা ঝলমলে ভাব আসে না। এই যে চুলে একদম তেল দেও না, কেমন রুক্ষ হয়ে গিয়েছে, দেখতে প্রাণহীন লাগছে। যত্নেই সবকিছু, তাই না মা? মোমেনা বেগম বাটি থেকে তেল নিয়ে বললেন, তেলে চুল তাজা আর পুরুষের যত্নে নারী তাজা। আফিয়া মিলান হাসলো। তার বুক ফেটে যায়। কাউকে যদি মনের কথাগুলো বলতে পারতো তাহলে হয়তো বুকে থাকা ভারটা একটু হলেও কমতো। অন্যমনস্ক হয়ে আফিয়া বসে আছে। মোমেনা বেগম তেল দেওয়া শেষ করে আফিয়ার চুলগুলো হাত খোপা করে বেঁধে দিয়ে বললেন, তেল দিয়ে চুল আঁচড়াবা না। তেল দেওয়ার পর চুলের গোড়া নরম থাকে, তখন চিরুনি চালালে চুল ওঠে। ঘন্টাখানেক পর আঁচড়াবা। কিছুক্ষণ থেমে আবার বললেন, এই মাকে বলবা না কি হয়েছে, একা একাই বুকে পুষে রাখবা? আমি তো বুঝতে পারছি আমার ছেলের সাথে কিছু না কিছু হয়েছে। আমার সাথে শেয়ার না করলে কিভাবে সব ঠিক করবো বলো মা? আফিয়া মোমেনা বেগমকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার শরীর কাঁপছে। তার মায়ের কাছে থাকলেও হয়তো এভাবেই জিজ্ঞাসা করতেন তিনি। শুধু এই প্রশ্নের মুখ থেকে দূর থাকার জন্যই ওই বাড়িতে যাচ্ছে না। কিন্তু আফিয়ার মন বলছে তাকে দ্রুত ওই বাড়িতে যেতে হবে। এতদিন মোমেনা বেগম বাড়িতে ছিলেন না বলে তাহমিনা চৌধুরীও এতদিন জোর করেননি। তাহমিনা চৌধুরী গতকাল রাতে মোমেনা বেগমের কাছে কল করেছিলেন, আফিয়াকে নিতে আসবে বলেছেন। মোমেনা বেগম আফিয়ার শরীরের অবস্থা দেখে বলেছেন কয়েকদিন পর পাঠাবেন। মাত্র তিনি আসলেন, কয়েকদিন ছেলের বউয়ের সাথে থাকবেন, তারপর না হয় আফিয়া বেশ কিছুদিন গিয়ে থেকে আসবে। তাহমিনা চৌধুরীও সায় দিলেন। আফিয়া অনেকক্ষণ ফুপিয়ে কান্না করলো, কিছু বলতে পারলো না। মোমেনা বেগমও জোর করলেন না। আফিয়া নিজে থেকে না বললে তিনি জোর করে আর কতটুকুই বা শুনবেন। তারপর নিজের মতো করে আফিয়াকে শক্ত হতে বললেন, সব ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিলেন। আর নিজেও সতর্ক থাকলেন। ভাবলেন মুন্নার সাথে এই বিষয়ে কথা বলবেন। সেদিন রাতে মুন্নাকে ডেকে জিজ্ঞাসাও করলেন তিনি, কিন্তু মুন্না কিছু হয়নি বলে বাড়ি থেকে বের হয়ে গেল। মোমেনা বেগম পড়লেন মাঝখানে। আফিয়া এবার নিচে থেকে অল্প কিছু ঘটনা মোমেনাকে বলল। মোমেনা বেগম রাগে কাঁপছেন। ছেলেকে হাতের কাছে পেলে হয়তো এতক্ষণ 2-4টা থাপ্পড় বসিয়ে দিতেন। এই মাসের শেষে রোশনি আর তন্নির পরীক্ষা। দুজনেই ভার্সিটি থেকে বের হচ্ছে। দুজনের মুখে চিন্তার ভাঁজ। রোশনির চেয়ে তন্নি অবশ্য শান্তই আছে। রোশনি হড়বড় করে কথা বলে যাচ্ছে, তার টেনশন হলে বেশি কথা বলে। তন্নি অসহায় চোখে রোশনির দিকে তাকিয়ে আছে। রোশনিকে আশ্বস্ত করে তন্নি বলল,
এত চিন্তা করিস না, আমি তো একদম ছাগলের ঘাস খাই না, কিছু তো মাথায় আছে। আর তুই তো আমার পিছনে বেঞ্চেই বসবি, দরকার হয় তোর খাতায় আমি লিখে দেব, তুই আমারটা লিখিস। তাও একটু শান্ত হ, না পড়ে এত চিন্তা করলে হবে? এই চেয়ে একটু পড়াশোনা করে চিন্তা করিস। এই পড়াশোনাটাই তো আমার হয় না। মিশনের পাল্লায় না পড়লে সেই কবেই আম্মুকে বলতাম বিয়ে দিয়ে দাও। এই পড়াশোনার ভাল লাগে না। তুই পাগল হয়ে যাবি। ভেবেছিলাম ভর্তার ফুচকা খাবো, কিন্তু তার হবে বলে মনে হচ্ছে না। তার চেয়ে বরং তুই বাড়ি যা, বাড়ি গিয়ে রুমে বসে বসে চিন্তা করিস। এই না, আমি ফুচকা খাবো। ফুচকা খেলেই আমার টেনশন কাপড়ের ন্যায় হাওয়ায় উড়ে যাবে। ওই মামার কাছে যেতে হবে, দ্রুত চল। তন্নির চেয়ে রোশনি এবার বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। তন্নি পেছনে পড়ে গিয়েছে বুঝতে পেরে রোশনি আবার পেছনের দিকে আসলো। তারপর তন্নির হাতটা ধরে হাসতে হাসতে ফুচকাওয়ালার দিকে এগিয়ে গেল। লানাপ লাগেজ গুছিয়ে নিচ্ছে। কালকেই তার ফ্লাইট। ওপর খুশি হলেও ভিতরে তার দুশ্চিন্তার শেষ নেই। অচেনা একটা দেশ, তার উপরে বাংলা ভাষা জানে না। লাহাকে খুঁজে পাবে কিনা আদৌ সে জানে না। মুখে জোর দিয়ে শুধু বলে যেভাবেই হোক খুঁজে বের করবে, কিন্তু ভিতরে ভিতরে সে আশাহত। একমাত্র মৌসির তার শেষ ভরসা। এই একজনের ভরসাতেই সে দূর দেশে ছুটে যাচ্ছে। এতদিনে সে কাউকে ভরসা করে বাংলাদেশে আসার কথা চিন্তা করতে পারেনি, কিন্তু মৌসিকে দেখা মাত্রই তার ভেতরে একটা আশার আলো জন্ম নিয়েছিল। সেই আশা থেকেই আজ তার বাংলাদেশে যাওয়া। কি হবে সে জানে না, তবুও যাবে সে প্রিয় মানুষের খোঁজে। মৌসি আজ একটা বেগুনি রঙের জামদানি শাড়ি পরেছে। বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে স্টুডিওতে যাওয়ার আগে মায়ের কাছে গেল। মুনতাহা বেগম রান্না করেছিলেন। মৌসির কথা শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন। মৌসি মায়ের কাছ থেকে আলমারির চাবি নিয়ে নিজের রুমে গেল। সেখান থেকে একটা ডায়মন্ড কাটের নেকলেস নিয়ে মায়ের কাছ থেকে গলায় পরে নিল। এই শাড়িটার সাথে নেকলেসটা দারুণ মানায়। মুনতাহা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে মৌসিরা রওনা দিল। মৌসিকে স্টুডিওতে নামিয়ে দিয়ে তাসিন আর মাহিম লানাবকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে। অফিস টাইম, রাস্তায় প্রচুর জ্যাম। তাসিন শর্টকাট ধরে মৌসিকে স্টুডিওতে নামিয়ে দিয়ে এয়ারপোর্টে গেল। কিছুক্ষণ আগেই প্লেন ল্যান্ড করেছে। তাসিন এয়ারপোর্টের ভেতরে বসে আছে। কিছু সময় পর দূর থেকেই লানাবকে দেখতে পেয়ে তাসিন এগিয়ে গেল। এর আগে লানাবের সাথে ভিডিও কলে কথা হয়েছে। দুজনকে চিনতে অসুবিধা হলো না। তাসিন হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। মাইমের হাতে ফুলের তোড়া আছে। লানাফের দিকে বাড়িয়ে দিয়ে ওয়েলকাম জানালো। লানাফের ফ্লাইটে বসেও চিন্তার শেষ ছিল না। সারাটা পথ কত কিছু ভেবেছে সে, কিন্তু এই যে তাসিনের সাথে দেখা হয়ে তার চিন্তাগুলো কর্পূরের ন্যায় উড়ে গেল। আর কোনো দুশ্চিন্তা যেন ছুঁতে পারছে না তাকে। লানাফের মনেই হচ্ছে না আজ প্রথম তাদের সামনাসামনি দেখা হচ্ছে। তাসিনের ব্যবহারে মুগ্ধ সে স্বস্তি পেল যেন। মৌসির শো শুরু হয়ে গিয়েছে। তাসিন ঘড়ি দেখে লানাবকে নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো। আগেই তাদের কথাবার্তা হয়েছিল, তাই একবারে লানাবকে নিয়ে স্টুডিওতে আসলো। রাস্তায় জ্যাম থাকার কারণে বেশ কিছুটা সময় ব্যয় করতে হলো। স্টুডিওর পাশেই একটা হোটেল আছে। তাসিন আগে লানাবকে নিয়ে সেখানে গেল। লানাবকে দ্রুত ফ্রেশ হয়ে নিতে বলল। তারপর খাবার খেয়ে সোজা স্টুডিওতে গেল। চোখে মুখে পানি দেওয়ার পর লানাবকে দেখে বোঝাই যাচ্ছে না এতটা পথ জার্নি করে এসেছে সে। তারপরও তার বিশ্রামের প্রয়োজন। শোতে মৌসি লানাবকে দেখে মুচকি হাসলো। লানাবও হাসি বিনিময় করলো। উপস্থাপিকার সঙ্গে দুদিন আগেই তাসিন আর মৌসি লানাফের বিষয়টা শেয়ার করে রেখেছিল। আজ আবার মৌসি স্টুডিওতে পৌঁছিয়েও কিভাবে কি করবে সেটা আর একবার বলেছে। মৌসির সাক্ষাৎকার শেষ হওয়ার মাঝামাঝি সময় লানাবকে শোতে ওয়েলকাম করা হলো এবং দর্শকদের উদ্দেশ্যে লানাবের পরিচয় দিলেন উপস্থাপিকা। সাথে লাহা আর লানাবকে ঘিরে সংক্ষেপে মূল কাহিনীটাও বললেন আর লানাবের কাছে কিছু প্রশ্ন রাখলেন। লানাব উত্তর দিতেই উপস্থাপিকা দর্শকের উদ্দেশ্যে বললেন, প্রিয় দর্শকবৃন্দ, পুরান ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি 2016 ব্যাচের লাহা নামের মেয়েটাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের ইমেইলে যোগাযোগ করবেন। আমরা আশাবাদী লানাব তার লাহাকে খুব শীঘ্রই খুঁজে পাবে। শেষের দিকে মৌসি ও লানাব আর লাহাকে নিয়ে কথা বলল। তারপর সবাইকে ভালোবাসা জানালো। দর্শকের উদ্দেশ্যেও কিছু কথা বলে সাক্ষাৎকার শেষ করে বিদায় নিল।
আজকে সাক্ষাৎকারটা লাইভ হচ্ছে, তাই সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে। মৌসি আশা রাখছে এবার লাহার কোনো না কোনো খোঁজ ঠিকই পাবে। স্টুডিও থেকে বেরিয়ে মৌসি লানাপকে ওয়েলকাম জানালো। লানাপের মুখটা শুকনো লাগছে, এতটা জার্নি করে বেচারাকে আবার ক্যামেরার সামনে নিয়ে আসা, একটুও বিশ্রাম নিতে পারেনি। নতুন জায়গা, তার উপর এমন ধকল। হঠাৎ করে মৌসি যেন খুব খারাপ লাগলো। লানাপকে কথাটা বলতেই লানাপ বলল, আরে ব্যাপার না, তুমি যে এত দ্রুত আমার জন্য কিছু করার কথা ভেবেছো, এইটার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আগে তুমি রেস্ট নিবে, চলো। তোমাকে হোটেল বুক করে রাখতে বলেছিলাম, আমাকে সেখানে পৌঁছে দাও। মৌসি ভুরু কুচকে বলল, কিসের হোটেল বুক? লানাপ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, তুমি হোটেল বুক করোনি? আমার বাড়ি থাকতে তোমাকে হোটেলে রাখবো, এটা তোমার মাথায় আসলো কিভাবে? লানাপ অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। মৌসি বলল, আজ আমাদের নানার বাড়িতে দাওয়াত আছে। অলরেডি তিনি অনেকবার ফোন দিয়েছে, রিসিভ করতে পারিনি। তোমাকে মাহিম এখন আমার বাড়িতে নিয়ে যাবে। তুমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘন্টা খানিক মতো বিশ্রাম নিবা। তারপর মাহিম তোমাকে বিকেলে আমাদের কাছে নিয়ে যাবে। আমি এখনই তোমাকে সঙ্গে করে নিয়ে যেতাম, কিন্তু তোমার এখন বিশ্রামের প্রয়োজন। নতুন বউ হিসাবে আমি আজ প্রথম সেখানে যাচ্ছি। নিজের বাড়ির মতো করে তোমাকে স্পেস দিতে পারবো কিনা বুঝতে পারছি না, তাই আগে আমার বাড়িতেই পাঠাচ্ছি। সমস্যা নেই, তুমি যাও। আমার বাড়িতে তুমি একদম নিজের বাড়ির মতো ফিল পাবা, গেলেই বুঝতে পারবা। বিকেলে দেখা হচ্ছে। আমি তোমার বাড়িতেই বিশ্রাম নিচ্ছি, আজ আর কোথাও বের হচ্ছি না। তুমি ফিরলেই দেখা হবে। মৌসি রসিয়ে বলল, আমরা কিন্তু পুরান ঢাকায় যাচ্ছি, লাহাদের এলাকায়। লানাপের ধূসর চোখ জোড়ায় ঝলমলে দীপ্তিময় একটা ভাব দেখা গেল। সে বাংলাদেশে পা দিয়ে পর্যন্ত একের পর এক সব ঘটনা লাখ ঘিরেই হচ্ছে। এই যে বিকেলে সে লাহার এলাকায় যাবে, সে কি কখনো ভেবেছিল বাংলাদেশে এসে প্রথম দিনেই এত কিছু হবে? দাঁড়িয়ে থেকেই কত কিছু ভাবলো সে। ততক্ষণে মাহিম পার্কিং থেকে গাড়ি নিয়ে এসেছে। তাসিন আলাদা করে আর মাহিমের সাথে লানাপকে পাঠালো না। আফিয়াকে সঙ্গে নিয়ে তাসিনরা পুরান ঢাকায় যাবে। আফিয়া শ্বশুর বাড়ি তাসিনদের বাড়ির রোডে পড়ে। মুন্না অফিসে গিয়েছে, আফিয়াকে যেতে হলে একা যেতে হবে। আফিয়া রেডি হয়ে বসে আছে। তাসিন লানাপকে আর মাহিমকে বাড়ির গলিতে নামিয়ে দিয়ে আফিয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহিম লানাফকে বাড়ির মধ্যে নিয়ে যেতেই মুনতাহা বেগম ছুটে আসলেন। মিশনের আম্মু শরবত বানিয়ে আনলেন। রাহেলা বেগমও এগিয়ে আসলেন। মুনতাহা বেগম লানাফকে বসতে বলে মাথায় হাত রেখে বললেন, বসো বাবা, এটা তোমার নিজের বাড়ি মনে করবা। লানাফ হকচকিয়ে গেল। এই মানুষগুলোকে আজ প্রথম দেখেছে সে। একজন অপরিচিত ছেলেকে কেউ এইভাবে মমতা মাখা মাথায় হাত রাখে। লানাফ যেন প্রতিটা ঘটনায় বিস্মিত হচ্ছে। ছোটবেলায় মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা তার মনে নেই। এই উদ্দেশ্যে এসে যেন নতুন করে ভালোবাসার স্বাদ পাচ্ছে। লানাফের মনেই হচ্ছে না এই মানুষগুলো অচেনা। মুনতাহা বেগম লানাফকে ফ্রেশ হয়ে নিতে বললেন। মাহিম গিয়ে লানাফের রুমটা দেখিয়ে দিল। মিশনের আম্মু আর রাহেলা বেগম টেবিলে খাবার দিলেন। এর মধ্যে মৌসি বাড়িতে কল দিয়ে খোঁজ নিলেন। লানাফ ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। খাওয়ার পর টুকটাক কথা হলো। তারপর লানাফ বিছানাতে যেতেই ক্লান্তিতে দু চোখের পাতা নিমিষেই বন্ধ হয়ে আসলো তার। তাসিন আপিয়াদের বাড়ির কাছাকাছি এসে আপিয়াকে কল দিয়ে নিচে আসতে বলল। আপিয়া নিচে এসে দাঁড়াতেই তাসিনের গাড়ি এসে আপিয়াদের গেটের সামনে দাঁড়ালো। তারপর আপিয়াকে নিয়ে সোজা পুরান ঢাকার উদ্দেশ্যে চলল। তাহমিনা চৌধুরীরা সকলেই চলে গেছেন। আজ বাড়ির সবার একত্রে দাওয়াত। তিহান অবশ্য যাবে না, তার অফিস শেষ হতে আজ সন্ধ্যা হয়ে যাবে। রোশনি, নওশিন, আখি, তোয়া, জুই, বিহান, তাহমিনা চৌধুরীর দুই যা সবাই তাহমিনা চৌধুরীর সাথেই গিয়েছেন। মির্জা বাড়িতে আজ অনেক সদস্য। এইদিকে লুবনার মামার বাড়ির আত্মীয়রাও একত্রিত হয়েছেন। ছোটখাটো একটা বড় রকমের আয়োজন চলছে। মৌসিরা গিয়ে দেখছে ছোটখাটো একটা বিয়ে বাড়ির মতো আয়োজন হচ্ছে। জুই দৌড়ে এসে তাচিনের কোলে উঠল। রোশিন এগিয়ে এসে বলল, আপাই লানা ভাইয়া চলে এসেছে। মৌসি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লুবনা লানাপ নামটা শুনতেই উৎকণ্ঠা হয়ে মৌসিদের দিকে তাকালো। পরেক্ষণেই ভাবলো, ওই লানাপ এখানে কি করে আসবে? হয়তো তারা অন্য কারোর কথা বলছে। এইটা ভেবে লুবনা মৌসিদের জন্য ঠান্ডা পানি আর শরবত নিয়ে আসতে গেল। সকাল থেকে বাড়ির সবার সাথে হাতে হাতে লুবনা কাজ করছে। ঘর গোছানো, মায়ের কাজে টুকটাক সাহায্য করা। লুবনা জানে আজ মৌসির সাক্ষাৎকার আছে, কিন্তু আজ এত ব্যস্ততা যে সময়ই হচ্ছে না। ভেবে রেখেছে ফ্রি হয়ে নিরিবিলিতে সবাইকে একসাথে বসে দেখবে। বাড়ির মানুষই ট্রেন ফেল করবে। রোশনির মা হাসতে হাসতে এই কথাটা বলেছেন।
লুবনাদের বাড়িতে এত এত দেখার মতো জায়গা আছে, কেউ ভেতরে না আসলে বুঝবে না। বিশাল পুকুর আর সাথে সারি সারি সুপারি গাছ, নারকেল গাছ, কত রকম গাছগাছালি। বিশাল বাড়িটা জুড়েই দেখার মতো সব দৃশ্য। নওশিন আর রোশনি গাড়িতে বসে মৌসির সাক্ষাৎকারটা দেখছিল, কিন্তু লানাব এন্ট্রি নেওয়ার আগ মুহূর্তই তারা মির্জা বাড়িতে পৌঁছে যায় আর ফোনটা ব্যাগে রেখে দেয়। পরে নিলিবিলিতে দেখবে বলে তারাও আর লাইভটা কন্টিনিউ করেনি। আফিয়াকে সামনাসামনি দেখে তাহমিনারা আটকে উঠলেন। কতদিন হয়েছে মেয়েকে দেখেনি, আর আজ মেয়েটাকে দেখে চিনতে পারছেন না। পাশ থেকে লোকজনের ভিড় কমতেই তাহমিনা চৌধুরী আফিয়াকে জিজ্ঞেস করলেন কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিকভাবে খাওয়া দাওয়া করে নাকি। তাসিনও আসার সময় বোনকে খেয়াল করেছে, কিন্তু কিছু জিজ্ঞাসা করেনি। এমন রোগাটে শরীর, শুকনো মুখ তাসিনকেও নাড়িয়ে দিয়েছে। কি কারণে তার বোনের এই অবনতি? তাহমিনা চৌধুরী আফিয়াকে বাইরে নিয়ে আসলেন, নানা রকম কৌশলে জানতে চাইলেন, কিন্তু আফিয়া একটা কথাই বলল, ঘুম হয় না। কাল পরশু মুন্না ডক্টরের কাছে নিয়ে যাবে, তারপর আবার সে আগের মতো হয়ে যাবে। এটা বলে মাকে বোঝালো সে। তাহমিনা চৌধুরী আর কিছু বলতে পারলেন না, শুধু মেয়ের দিকে অবাক চোখে তাকিয়ে রইলেন। মৌসি যেহেতু আজ প্রথম মির্জা বাড়িতে এসেছেন, লুৎফার মির্জা মৌসিকে সঙ্গে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখলেন। তাসিনও সাথে আছে। বাড়ির প্রতিটা দেয়াল দেয়াল ঘেঁষে থাকা আগের স্মৃতি, কত রকম কাহিনী সব লুৎফার মির্জা একে একে বললেন। লুৎফার মির্জার বাল্যকাল, নিজের হাতে লাগানো গাছগুলো দেখালেন আর গিন্নির গল্প করলেন। মৌসি ভীষণ আগ্রহ নিয়ে কথাগুলো শুনছিল। এই বাড়িটা অনেক পুরাতন একটা বাড়ি, বাড়ির ফার্নিচারগুলো অনেক পুরাতন। এই সময় এসেও লুৎফার মির্জা যেন ঐতিহ্য ধরে রেখেছেন পুরো বাড়িটা। মৌসির ভীষণ ভালো লাগলো। লুৎফার মির্জার ডাক পড়তে তিনি চলে গেলেন। ওপরে ঘরের দক্ষিণ পাশের জানালা বরাবর বিশাল একটা জবা ফুল গাছ, গাছ ভর্তি জবা ফুটেছে। জানালা দিয়ে হাত বাড়িয়ে তাজিন একটা জবা ছিঁড়ে মৌসির খোপায় গুজে দিল। মৌসি কাঁধটা বাঁকা করে মুচকি হাসলো। দক্ষিণা বাতাসে তাজিনের সামনের চুলগুলো কপালে এসে হাওয়ায় দুলছে। মৌসি তাজিনের দিকে ফিরে দাঁড়ালো। তারপর মৌসি তাজিনের সামনে আসা চুলগুলো যত ঠিক করে দিচ্ছে তত এলোমেলো হয়ে যাচ্ছে। মৌসি এতে বিরক্তি হওয়ার বদলে মুচকি হাসছে। এই মুহূর্তে তাসিনের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। হাত বাড়িয়ে মৌসির খোপাটা খুলে দিতেই দক্ষিণা হাওয়ায় মৌসির চুলগুলো সেকেন্ডে চোখে মুখে এসে পড়লো। মৌসি এবার বিরক্তিতে তাকালো। খোপায় গুজে রাখা ফুলটা ফ্লোরে পড়ে গিয়েছে। তাসিন সেইটা তুলে মৌসির কানের পাশে গুজে দিয়ে আলতো করে কানে ঠোঁট ছোঁয়ালো। মৌসি এতে আরো চোখ পাকিয়ে তাকালো। এই চোখ পাকিয়ে তাকানোর রহস্য হলো বাড়ি জুড়ে মানুষজন, আর এর মধ্যে উনি আছে বউকে চুমু খেতে। মৌসি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল, আর তাসিন মৌসির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। তন্নি দুপুরে রান্না শেষ করে গোসল করে এসে বসেছে। সামনে মাসের প্রথম সপ্তাহে তার পরীক্ষা। মোটামুটি বই শেষ। সংসারের কাজ, রান্না, ঘর গোছানো, টিউশনি, ক্লাস সব মিলিয়ে আর পেরে উঠছে না সে। সন্ধ্যা নামলেই সে ক্লান্তিতে তার দু চোখ বন্ধ হয়ে আসে। আজ টিউশনি নেই। চুলগুলো শুকাতে শুকাতে ফোনটা হাতে নিল। তিহান তাকে একটা লিঙ্ক পাঠিয়ে রেখেছে। ওপেন করে দেখলো মৌসির সাক্ষাৎকারের লিঙ্ক। তন্নি আরাম করে বসে ভিডিওটা দেখলো। এর মধ্যে তন্ময় কল দিল। তন্নি কল রিসিভ করে বলল, ভাইয়া মসিপুরাত সাক্ষাৎকার ছিল, দেখেছিস? মাত্র জব শেষ করে সব থেকে বের হলাম, বের হয়ে তোকে কল দিয়েছি। কানাডা থেকে মসিপুর একজন বন্ধু এসেছে। মসিপুর শোতে ছেলেটাকে দেখালো। 2 দিন আগেই তাসিনের কাছে ঘটনা শুনেছি। তোকে তোর সে কাহিনীটা বলেনি? তন্নি ভুরু কুঁচকে বলল, সে কে? যে আমার বোনের মনে জায়গা করে নিয়েছে। তার বাড়ির ঘটনাও আমার বোনকে জানালো না। ব্যাপার কি? তার মানে তুমি জেনে গেছো? প্রায় আমার বাড়িতে একটা ছেলে আসে, আর আমার মা বোন দুজনকেই তাকে প্রশ্রয় দেয়। সেটা নিয়ে আমাকে জানতে হবে না? শেষ পর্যন্ত ধরেই ফেললে। আরে আমি ধরিনি, তাসিন বলছিল। তন্নি অবাক হয়ে শুধালো, তাসিন ভাইয়া জানে? তাসিন, মৌসি সবাই জানে। শুধু তুই জানিস না, আরো কারা কারা জানে। মা জানলে পিটাবে। তিহান ভালো ছেলে, ভালো পরিবার, তাই আমার হাতের পিটানি খাওয়া থেকে রক্ষা পেয়ে গেলি। তন্নি হুট করে বলে ফেলল, আফিয়া আপু তো ভীষণ ভালো, আর ওই পরিবারেরই মেয়ে ছিল। তাহলে কেন তোরা এক হলি না ভাইয়া? তন্নির কথায় তন্ময় থমকে দাঁড়িয়ে পড়ল। তার পা দুটো যেন কেউ চেপে ধরে রেখেছে। চারপাশটা কেমন যেন লাগছে তার। তন্নি একটু থেমে আবার বলল, জানিস ভাইয়া, আফিয়া আপুর আগের মতো নেই, রোগা হয়ে গিয়েছে। কেউ আলতো করে ধাক্কা দিলেই পড়ে যাবে। চোখের নিচে কালি পড়েছে।
মুখটা মলিন হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছিল কতদিন ঘুমাই না। আমি প্রথমে তাকিয়ে দেখে তো চিনতেই পারছিলাম না। তন্ময় চোখে যেন কেউ মরিচ দিয়ে দিয়েছে, চোখ জোড়া জ্বলছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, যেন গলার স্বর আটকে যাচ্ছে। খুব কষ্টে তন্নিকে বলল, আপিয়ার একটা ছবি ম্যানেজ করে দিতে পারবি? তা পারবো। আজ রোশনিরা সবে তাসিন ভাইয়ার নানা বাড়িতে গিয়েছে, আফিয়া আপুও গিয়েছে, গ্রুপ ফটো দিতে বলছি। তন্নি তন্ময়ের কল কেটে রোশনিকে আগে রোশনির একটা ছবি তুলে দিতে বলল। রোশনি নিজের ছবি তুলে দিতে তন্নি কৌশলে বলল, মশিপু, আফিয়া আপু সহ সবাইকে নিয়ে একটা গ্রুপ ফটো দিস তো, সবাইকে কেমন লাগছে দেখবো। রোশনি প্রায় সাথে সাথে মৌসি, আফিয়ার বাচ্চাদের নিয়ে একটা ছবি তুলে পাঠালো। তন্নি ছবিটা তন্ময়ের কাছে ফরওয়ার্ড করলো। তন্ময় রুমে এসে চোখে মুখে পানি দিয়ে বসলো, আর তখনই মেসেজের শব্দ পেয়ে ফোন হাতে নিয়ে ছবিটা দেখলো। জুম করে আফিয়ার মুখটা দেখতে দেখতে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। মেয়েটা কি হাল করেছে নিজের? তন্ময় নিজেই নিজেকে প্রশ্ন করলো। বারবার জুম করে আফিয়ার মুখটা দেখলো। মুখে হাসি আছে, তারপরও মনে হচ্ছে এই মুখটাই বিষণ্ণতা লেপ্টে আছে। চোখে মুখে উচ্ছ্বাস নেই। তন্ময় দু হাতে মাথা চেপে ধরে বসে রইল। স্ক্রিনে জুম করে রাখা আফিয়ার মায়া মায়া চোখ জোড়ায় মনে হচ্ছে কারো প্রতি একরাশ পরিমাণ ঘৃণা জমা। আফিয়ার চোখে এই ঘৃণা কি তন্ময়ের জন্য জমা হয়েছে? তন্ময় আর কিছু ভাবতে পারল না, দু হাতে মাথা চেপে ধরে চুপচাপ বসে রইল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একসাথে ফ্লোরে বসে গল্প করছিল। মৌসি শাড়ি বদলিয়ে সালোয়ার কামিজ পরেছে। তাসিন দুপুরে খেয়ে বের হয়ে গিয়েছে, সন্ধ্যার আগে আবার চলে আসবে। সবাই নানা রকম গল্পে মশগুল। মৌসি তাহমিনা চৌধুরীর কোলে মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়েছে। সবার অদ্ভুত অদ্ভুত গল্প শুনে সে বেশ মজা পাচ্ছে। লুবনাও মৌসির পাশে শুয়েছে। লুবনার মামনিরা আগেকার গল্প করছেন। ভুতুরে গল্প শুনে আকি ভয় পাচ্ছে। আফিয়া আকিকে কোলের মধ্যে টেনে নিল, বোনের গায়ে হাত বুলিয়ে দিল। ঘন্টাখানেক একে অপরের থেকে গল্প শুনলো। দুপুরে রোদ কমে বিকেলে হতেই সবার গাড়ির সামনে খোলা জায়গাটায় এসে বসলো। দারুণ বাতাস বইছে। বাচ্চারা খেলার বায়না ধরলো। কি খেলা যায়? লুবনা পাশ থেকে বলল, কানামাছি খেললে কেমন হয়? লুবনার কথায় বাচ্চারা হই হুল্লো শুরু করে দিল। 4টার পরে লানাফের ঘুম ভেঙেছে। মাহিব নিজের ঘরে বসে ফোন টিপছে। লানাম ঘুম থেকে উঠলেই লানাফকে নিয়ে মসজিদের ওখানে যাবে, তাই একেবারে রেডি হয়ে বসে আছে সে। লানাফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলো। মুনতাহা বেগমরা ড্রয়িং রুমে বসেই ছিলেন। লানাফকে নিচে নামতে দেখে মুনতাহা বেগম লানাফকে বসতে বললেন, আর রাহেলা বেগমকে চা নাস্তা নিয়ে আসার জন্য বললেন। লানাফ সোফায় বসে বলল, আন্টি এখন কিচ্ছু খাবো না। মাহিম কোথায়? মৌসিমদের কাছে নিয়ে যাবে বলেছিল। মাহিম নিজের ঘরেই আছে, আমি ডেকে দিচ্ছি, অল্প কিছু মুখে দিয়ে যাও, ভালো লাগবে। রাহেলা বেগম কফি বানিয়ে দিলেন। লানাফ কফি খেয়ে মাহিমের সাথে বের হলো। তাদের গন্তব্য এখন পুরান ঢাকার মির্জাবাড়ি। পশ্চিমের আকাশে কমলা রঙের সূর্যের দীপ্তি এসে পড়েছে মির্জাবাড়ির উঠোনে। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। কিছু পাখি উড়ে এসে বসেছে উঠানে মাথা উঁচু করে, জায়গা করে নেওয়া জারুল গাছে। আবার কিছু পাখি এ ডাল থেকে উড়ে অন্য ডালে বসে কিচিরমিচির শব্দ করছে। মৃদু মন্দ বাতাস বইছে, সেই বাতাসে ছড়িয়ে পড়েছে রমণীদের উচ্ছ্বাসিত হাসি। উঠানে সবাই মাদুর পেতে গোল হয়ে বসেছে। সবার কাছ থেকে একটু দূরে বিহান চেয়ার নিয়ে বসেছে। তার সামনে মিউজিক বাজছে। মিউজিক অন অফ করার দায়িত্ব তার। গোল করে বসে থাকা রোশনির মায়ের হাতে একটা কুশান আছে। সর্বপ্রথম বালিশ খেলা শুরু হয়েছে। প্রথম রাউন্ডে লুবনার মামনিদের বাদ পড়েছে, দ্বিতীয় রাউন্ডে তাহমিনা চৌধুরী, আর তৃতীয় রাউন্ডে লুবনার মা। বাকি আছে আফিয়া, লুবনা, মৌসি, নওশিন, রোশনি, আখি, লুবনার কাজিন আর রোশনির মা। আস্তে আস্তে সবাই বাদ পড়ে যাচ্ছে। এখন মাত্র 3 জন আছে, লুবনা, আফিয়া আর রোশনি। মৌসি আগেই বাদ পড়ে গিয়েছে। অবশ্য আফিয়াই প্রথম হলো, দ্বিতীয় হলো লুবনা। এমন সুন্দর সময় তারা বহুদিন কাটায়নি। সবার মুখে দীপ্তিময় হাসি। আফিয়ার কাছে আজকের দিনটা স্বপ্নের মতো। কতদিন হলো তার এই হাসির সাথে পরিচয় নেই। বাড়ির মানুষগুলোর সাথে অসম্ভব সুন্দর একটা দিন কাটাচ্ছে সে। এত সুন্দর একটা দিনের মধ্যেও বুকের কোথাও জানি চিনচিনে একটা ব্যথা রয়েই যায়।
তাসিন একটা জরুরি কাজে পার্টি অফিসে গিয়েছে। ভেবেছিল দ্রুত কাজটা শেষ করতে পারবে, কিন্তু ভাবনা অনুযায়ী কিছু আর হয় না। এইদিকে মৌসিরা এবার কানামাছি খেলা শুরু করেছে। সর্বপ্রথমে চোখ বাঁধা হয়েছে নওশিনের। নওশিন আকিবকে ধরে ফেলেছে, আকিব বিহানকে ধরেছে। এইভাবে একের পর এক সবার চোখ বাঁধা হচ্ছে। এইবার মৌসির পালা। বেশ কিছুক্ষণ পার হওয়ার পরেও মৌসি কাউকে ধরতে পারল না। আফসোসের সুরে বলল, ইস, এখন যদি আমার মনের মানুষটা এখানে থাকতো, তার সুবাসে কখন তার কাছে পৌঁছে কি ধরে ফেলতাম। আজ আমি আফসোস ডে হিসাবে এই দিনটাকে ঘোষণা করলাম, অপ্রিয়বাসীরা। নওশিন দূর থেকে ভুরু কুঁচকে বলল, অপ্রিয়বাসীরা মানে? মৌসি চোখে বাঁধা কাপড়টা একটু ঢিলে করে নিয়ে বলল, এখানে আমার প্রিয় কেউ থাকলে কি এতক্ষণ আমার চোখে বাঁধন থাকতো? লুবনা এবার হাসতে হাসতে গিয়ে মৌসিকে জড়িয়ে ধরতে পেরেছি বলে মৌসি লাফিয়ে উঠে চোখের বাঁধন খুলে ফেলল। যখন বুঝতে পারলো লুবনা এসে ধরা দিয়েছে, তখন মৌসি বলল, এটা তো নিয়মের বাইরে, আমার চোখই বাঁধা থাকুক। কিন্তু লুবনা তখন বলল, নিজেদের মধ্যে নিয়ম অনিয়ম কি? তোমার চোখ অনেকক্ষণ ধরে বাঁধা আছে, এবার আমি ধরতে পারি কি দেখি। এবার লুবনার চোখ বাঁধা হয়েছে। লুবনা দুহাত বাড়িয়ে ঘুরে ঘুরে কোথায় কে আছে বোঝার চেষ্টা করছে। বিকাল টাইমে সবাই অফিস থেকে বাড়ি ফিরছে। রাস্তায় বেশ জ্যামে বসেই মাহিমরা ঘন্টা খানেক পার করে ফেলেছে। এইমাত্র মির্জা বাড়ির গেটের সামনে মাহিম গাড়ি থামালো। দারোয়ান গেট খুলতেই বাড়ির মধ্যে মাহিমদের গাড়ি ঢুকলো। মাহিম গাড়ি পার্কিংয়ে রেখে লানাফকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। মাহিম হাত ইশারা করে লানাফের উদ্দেশ্যে বলল, এইদিকে মৌসিম আপাই। লানাফের ধূসর চোখ জোড়া সেখানে থাকা প্রত্যেকটা রমণীকে উপেক্ষা করে সোজা লম্বা চুলে চোখ বাঁধা রমণীর দিকে আটকে গেল। কপাল, ঠোঁট, থুতনি, লম্বা চুল, শরীরের গঠন পুরোটা যেন লানাফের ধূসর চোখে স্বপ্নের ন্যায় ধরা দিল। লানাফ কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থেকে লাহা বলে চিৎকার দিয়ে দৌড়ে লুবনার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তার পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। লুবনা লানাফের কণ্ঠস্বর শুনে কেঁপে উঠে চোখের বাঁধন একটানে আলগা করে ফেলল। লানাফ আবার দ্রুত বেগে ছুটে এসে লুবনাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। সেখানে থাকা প্রত্যেকটা মানুষ বিস্মিত চোখে তাকিয়ে আছে। লুবনার পুরো শরীর অসাড় হয়ে আসছে। সে কি স্বপ্ন দেখছে? লানাফ কি সত্যিই তার সামনে? লানাফ শরীরের পুরো শক্তি দিয়ে লুবনাকে শক্ত করে জড়িয়ে আছে, যেন একটু আলগা করলে তার লাহা মিলিয়ে যাবে। মাহিম সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মৌসির মস্তিষ্কটা কিছু সময়ের জন্য ফাঁকা হয়ে গিয়েছিল। পুরোটা বুঝতে পেরে স্বস্তির একটা শ্বাস ছাড়ল সে। তাহমিনা চৌধুরীরা মৌসিকে হাসতে দেখে সবাই মৌসির দিকে তাকিয়ে আছে। মৌসি আশ্বস্ত করে বলল, আমার কানাডিয়ান বন্ধু লানাফ একজনকে খুঁজতেই আজ সকালে বাংলাদেশে ল্যান্ড করেছে। আর ভাগ্যক্রমে আমাদের লুবনা আপুই সেই একজন, যেটা আমিও জানতাম না। তাহমিনা চৌধুরী প্রশ্নবোধক চাউনি নিয়ে মৌসির দিকে তাকালো। মৌসি বলল, মামুনি, এইটাই লানাফ, আমার বন্ধু। লুবনার মা এদিক সেদিক ভয়ার্ত দৃষ্টিতে তাকাচ্ছে। ভাগ্যিস লুৎফার মির্জা এই মুহূর্তে বাড়িতে নেই। তিনি কিছুক্ষণ আগে বের হয়েছেন, তা না হলে কি একটা অবস্থা যে হতো। লুবনার মা ভেতরে চলে গেলেন। এই ছেলের কথা লুবনার মুখে অনেকবার শুনেছেন তিনি, কিন্তু তারও কিছু করার ছিল না। লুৎফার মির্জার আদেশ নির্দেশ সব অক্ষরে অক্ষরে মানতে হয় তাদের। লুবনার মায়ের চলে যাওয়া দেখে তাহমিনা চৌধুরী সহ বাড়ির বড়রা ভেতরে চলে গেলেন। মৌসি আরো বলল সবাইকে ভেতরে যেতে, সে ব্যাপারটা দেখছে। আফিয়া নওশিন রশনিতে নিয়ে ভেতরে চলে গেল। মৌসি তাদের একটু সময় দেওয়ার জন্য গেটের ওই দিকে গেল। দারোয়ানকে বলে রাখলো সে এখানে থাকছে, কেউ আসলে যেন তাকে আগে জানানো হয়। বিশেষ করে তাদের নানা ভাই আসলেই যেন তাকে আগে খবর দিয়ে গেট খোলা হয়। নানা ভাইয়ের জন্য সারপ্রাইজ আছে। এইভাবে বলেই মৌসি গাছ থেকে কিছু ফুল ছিঁড়তে লাগলো, সাথে মাহিম সাহায্য করছে। লানাফ এখনো বাচ্চাদের মধ্যে কেঁদে যাচ্ছে। লুবনাও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে না। কোনো কথাই যেন তার মুখে আসছে না। লানাফের সামনে দাঁড়ানোই তার সাহস ছিল না। আর আজ সেই লানাফি তার সামনে, তাকেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। লুবনাও ঢুকরে কেঁদে উঠেছে। দুজনেই কেউ কোনো কথা বলতে পারছে না। কিছু মুহূর্ত কাটার পর লানাফ কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, আমি কি বলবো বুঝতে পারছি না। আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরবে লাহা? আমার বুকে ভীষণ ব্যথা করছে, আমি শ্বাস নিতে পারছি না।
তুমি আমাকে একটু শান্তি দিবে প্লিজ? লালাপের পুরো শরীর ছেড়ে দিয়েছে, সে আর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। হাতের বাঁধনটা আলগা হয়ে গিয়েছে। লাহাকে হাতের বাঁধনে নিয়ে সবুজ ঘাসের ওপরে বসে পড়ল সে। তার পুরো শরীর এখনো কাঁপছে। এইভাবে লাহাকে পেয়ে যাবে সে ভাবেনি। এখনো বিশ্বাস করতে পারছে না, মনে হচ্ছে সব তার ভ্রম। লুবনা মাথাটা নিচু করে চোখের পানি ফেলছে। লানাপ এক হাত তার নিজের বুকে চেপে ধরে হাঁপাচ্ছে। লানাপ ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখে মুখে তার অজস্র ক্লান্তি। লানাপের এমন অবস্থা দেখে লুবনা দুহাতে লানাপকে জাপটে ধরলো। লানাপ কত কথা সাজিয়ে রেখেছিল, লাহাকে পাওয়ার সাথে সাথে সবগুলো কথা সে লাহাকে বলবে ভেবে রেখেছিল, কিন্তু সেই সব মানবিমানের কথা লানাপের মুখেই আসলো না। এমনকি অনেক সময় কাটার পরেও দুজনকে সেইভাবে কিছু বলতে পারলো না। লানাপ সময় নিয়ে বলল, তুমি কিভাবে পারলে আমাকে এইভাবে একা ফেলে আসতে? তুমি কি জানতে না নিজের বলতে তুমি ছাড়া আমার কেউ ছিল না? তোমাকে ছাড়া যে আমি মারা যাওয়ার ন্যায় বেঁচেছিলাম। আমার তো তুমি ছাড়া কেউ ছিল না যাকে বলতে পারতাম আমার বুকে খুব ব্যথা হচ্ছে। তোমার মতো কেউ তো আর আমার ছিল না। সব জেনেও এত কষ্ট দিলে আমাকে। এই কথাগুলো শুনে লুবনা আরো ডুকরে কেঁদে উঠল। লানাপের শার্ট খামচে ধরে চোখে অশ্রু নিয়ে লুবনা লানাপের বুকে লুটিয়ে পড়ল। আজ যেন তার দেহের সঙ্গে কান্নারাও বাঁধন ছাড়া হয়ে গিয়েছে। জায়গা সময় জ্ঞান ভুলে লুবনা দুহাতে লানাপের মুখটা ধরে কপালে গালে অসংখ্য চুমু খেল। লুবনা নিজেকে এতদিন গুটিয়ে রাখলো, আজ তার কিছু আর গুটিয়ে রাখার নেই। তার মনে হচ্ছে পুরো পৃথিবীর সাথে আজ সে যুদ্ধ করতে পারবে, কারণ নিষেধ সে মানবে না। সন্ধ্যা ছুঁই ছুঁই, পাখিদের নিরে ফেরার তারা এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে নিজ নিরে। এইদিকে লুৎফার মির্জার গাড়ি বাড়ির পার্কিং স্পটে। মৌসি হাঁপ ছেড়ে বাঁচল। মৌসি ভেবেছিল যে কোনো মুহূর্তে দ্রুত লুৎফার মির্জা চলে আসবে হয়তো, তাই সে কিছু পরিকল্পনাও করেছিল, কিন্তু লুৎফার মির্জা দেরি করে এসেছেন। ততক্ষণে মৌসি লানাপ আর লুবনাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। তারপরেও পরিকল্পনাটুকু মৌসি কাজে লাগালো। গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা ফুলগুলো নিয়ে মালা গেঁথেছিল মৌসি। সেটা দিয়েই বাড়ির মেন গেটের সামনে থেকে উৎফুল্ল হাসি মুখে রেখে লুৎফার মির্জাকে শুভেচ্ছা জানালো। তাসিনও চলে এসেছে। পুরো ঘটনাটা মৌসি আগেই তাসিনকে কল করে বলেছে। তাসিন পার্টি অফিসের কাজটা শেষ করেই দ্রুত বেরিয়ে এসেছে। ড্রয়িং রুমের সোফায় লানাপ চুপচাপ বসে আছে। বাড়ির কয়েকটা মানুষ এক দৃষ্টিতে লানাপের দিকে তাকিয়ে আছে। লানাপ সেটা বুঝতে পেরে কয়েকবার সেদিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে চুপচাপ বসে আছে। চারপাশে কোথাও লাহাকে দেখা যাচ্ছে না। একজন মহিলা এসে লানাপের সামনে চা দিল। লানাপ চোখ তুলে তাকিয়ে দেখল এই মহিলার চেহারাটা তার চিরচেনা অবয়বের মানুষটার মতো। লানাপ এই চেহারার মানুষটাকে আগেও দেখেছে। মনে পড়ার সঙ্গে সঙ্গে লানাপ উঠে দাঁড়ালো, এগিয়ে এসে লুবনার মায়ের সঙ্গে কথা বলল। লুবনার মা হাসি মুখেই ভালো মন্দ কথা জিজ্ঞেস করলেন। লুবনার মায়ের অমায়িক হাসি দেখে লানাপ কিছুটা স্বস্তি বোধ করলো। লুবনার মায়ের কথায় নাস্তার টেবিলে এসে বসলো। সাথে মাহিম আর বাড়ির বাচ্চাগুলো আছে। লুবনার মামুনিরা চুপচাপ বসে আছেন। মৌসি লুৎফার মির্জার সাথে ড্রয়িং রুমে বসে একটু গল্প করে এসে নাস্তার টেবিলে তাসিনের পাশে চেয়ারে বসলো। লানাপ বসেছে তাসিনের ডান পাশে। রশনি, নৌসিন, আফিয়া লানাপের সাথে পরিচিত হচ্ছিল। এর মধ্যে হাত মুখ ধুয়ে লুৎফার মির্জার নাস্তার টেবিলে আসলেন। লুৎফার মির্জা চেয়ার টেনে বসতে গিয়ে চোখ পড়ল তার অপোজিটে বসে থাকা ধূসর চোখের সেই ছেলেটার দিকে, যেই ছেলের ছবি অনেক আগে লুৎফার মির্জা অসংখ্যবার দেখেছেন। এই ছেলেটাকে নিয়ে একটা সময় লুৎফার মির্জা আকাশ পাতাল চিন্তা ভাবনায় বসতেন। তারপরও নাতনির সাথে এই ছেলেকে মানতে পারতেন না। আর আজ সেই ছেলে তার সামনে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন তিনি। লুবনা এখনো নিচে নামেনি। সে জানে তার দাদাজান বাড়িতে এসেছেন। আর লুবনার এটাও জানা তার দাদাজান লানাপকে ভালো মতোই চেনে। লুৎফার মির্জার যা প্রখর স্মৃতিশক্তি, লানাপকে ভুলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। লুবনা চিন্তায় আড়ষ্ট হয়ে নিজের ঘরে বসে আছে। হাজার রকম চিন্তা তার মাথায় আর কাজ করছে না। লুৎফার মির্জা চেয়ারে বসে উঠে দাঁড়িয়ে পড়লেন। গলার স্বর নিচু অথচ কঠিন দৃষ্টিতে তাকিয়ে লুবনার মায়ের উদ্দেশ্যে বললেন, আমার আদেশ অমান্য করার সাহস দিয়েছে কে? লুবনার মা ভয়ে জড়সড় হয়ে আছেন। তাহমিনা চৌধুরী পাশেই দাঁড়িয়ে আছেন। তিনি এই বিষয়ে কিছুই জানেন না। লুবনার মা তাহমিনার হাতটা শক্ত করে ধরলেন। লুৎফার মির্জা এবার হুঙ্কার দিয়ে বললেন,
তোমাদের কতবার বলেছি এই বিদেশি ছেলের বিষয়ে আমি কোনোদিন কিছু শুনতে চাই না, আর তোমরা একদম সামনে হাজির করে ফেলেছো। লুবনার মা কাঁপা কাঁপা গলায় কিছু বলতে চাচ্ছিলেন। লুৎফার মির্জার কঠোর গলায় বলা কথাগুলোতে তিনি ঢোক গিললেন। লুৎফার মির্জা কাউকে পরোয়া না করে লানাপের দিকে আঙুল তুলে বললেন, এই ছেলে বেরিয়ে যাও। তাসিনের আর বুঝতে বাকি নেই যে লুৎফার মির্জা লানাপকে আগে থেকেই চেনেন। লুৎফার মির্জার এমন রূপ দেখে মৌসি তাসিনের হাত ধরে নিচু স্বরে বলল, লানাবকে এখান থেকে নিয়ে চলো। লানাব খুব নরম মনের মানুষ। আমি চাই না আমার উপস্থিতিতে আমার বন্ধুকে কেউ অপমান করুক। নানা ভাই গুরুজন, আমি তার মুখের উপরে কিছু বলতে চাচ্ছি না। এখনই আমরা বাড়ি যাব, তারপর ঠান্ডা মাথায় কথা বলা যাবে। তাসিন কিছু বলতে যাবে, তার আগেই লুবনা এসে নাক টেনে কঠিন স্বরে বলল, দাদু ভাই, আমি বা মা কেউ লানাফকে এখানে নিয়ে আসিনি। সে নিজে আমার খোঁজে এই পর্যন্ত এসেছে। আর লানাফকে বের করে দিতে হবে না। আমি লানাফকে নিয়ে চিরজীবনের জন্য চলে যাচ্ছি। লুৎফার মির্জা ভীষণ অবাক হলেন। তার চোখে মুখে বিস্ময়। আজ থেকে ৩৫ বছর আগেকার স্মৃতি তার চোখে ভাসছে, কিন্তু সেদিন ছিল তার চোখের সামনে শুধু একজন নারী, আর আজ নারী পুরুষ উভয়েই। লুৎফার মির্জা আস্তে আস্তে পিছিয়ে গেলেন। তাসিন গিয়ে লুৎফার মির্জার হাত ধরতে গেল। লুৎফার মির্জা কৌশলে তাসিনের হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা লক করে দিলেন। লানাপের অসহায় দৃষ্টি জোড়া এইদিক সেই দিক ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন। লুবনা দুহাতে মাথা চেপে বসে আছে। মৌসি লানাপকে স্বাভাবিক থাকতে বলেছে, সব ঠিকঠাক হবে সেই ভরসা দিচ্ছে। সেদিনের মতো তাসিনরা লানাপকে নিয়ে বাড়ি ফিরে আসলো। লানাপ আসার সময় বারবার লুবনার দিকে তাকাচ্ছিল। লুবনা লানাপের সাথে গেট পর্যন্ত এসে বলল, কাল দেখা হবে, চিন্তা করো না, আমি সকালেই আসছি। লানাপের লুবনাকে ছাড়া যেতে ইচ্ছে করছিল না। এখানকার কিছুই লানাপের মাথায় ঢুকছে না। বয়স্ক লোকটার সাথে আগে তো কখনো দেখা হয়নি তারপরও তিনি চেঁচামেচি কেন করলেন? লানাপ এইটা তাসিনকে জিজ্ঞাসা করলো। তাসিন তখন লানাপকে পুরো বিষয়টা বুঝিয়ে বলল। লানাপ এবার আরো চিন্তায় পড়লো, কিভাবে কি করবে তার কিছুই মাথায় আসছে না। বোকা বোকা চোখে সে মৌসির দিকে তাকালো। মৌসি আশ্বস্ত করে বলল, আমরা তো আছি, চিন্তা করো না, তোমার সাথে আমরাও লড়বো, নো টেনশন। আফিয়াকে আফিয়া শ্বশুর বাড়িতে নামিয়ে দিতে হলো। এত কিছুর মাঝেও লুবনার মা মুন্নার বাড়ির মানুষের জন্য খাবার দিয়েছেন, এই জন্যই আফিয়াকে নামিয়ে দিতে হলো। তা না হলে তাসিনাজ সঙ্গে করেই নিয়ে যেত। আফিয়া বাড়ি এসে রান্না করে খাবারগুলো রেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। কিছুক্ষণের মধ্যে আফিয়ার কাছে মিমি ছুটে আসলো। ছুটে এসে আফিয়ার পাশে বসে মিমি বলল, ভাবি, মৌসিপুর সাথে আজ একটা বিদেশি ছেলেকে দেখিয়েছে সাক্ষাৎকারে। ছেলেটা কে জানো? মোমেনা বেগম আর মারিয়াও এসে বসলেন। সেখানে ঘটে যাওয়া পুরো ঘটনাটা আফিয়া সবার সাথে বলল। মারিয়া অবাক হয়ে বলল, বলো কি, এ তো সাংঘাতিক প্রেম। আর বলো না, আমি তো সাক্ষাৎকার এখনো দেখিনি। সাক্ষাৎকারেও লালাপকে দেখিয়েছে নাকি? মারিয়া ফোন হাতে নিয়ে দেখিয়ে বলল, হ্যাঁ, এই যে দেখো, আজকের শোটা বেস্ট একটা শো ছিল। বাংলাদেশে প্রথম এমন একটা টক শো দেখলাম, খুব ভাইরাল হয়েছে। মিমি বলল, বিশেষ করে মৌসিপুর জন্য এত ভাইরাল হয়েছে। মারিয়ার মুখটা মলিন হয়ে গেল। মোমেনা বেগম বললেন, ছেলেটা এখন কোথায় আছে? ফুফিদের বাড়িতেই আছে মা। মৌসির খুব ভালো বন্ধু। ছেলেটার অমায়িক ব্যবহার। মৌসিকে একদিন আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে আসতে বলবো, কেমন? মোমেনা বেগম উচ্ছ্বাসিত হয়ে বললেন, আমি মৌসি মায়ের কাছে কল দিয়ে নিয়ে আসতে বলবো। সামনে থেকে বিদেশিদের কখনো দেখা হয়নি। আফিয়া হেসে বলল, আচ্ছা, কল দিন। ছেলেটা খুব মিশুক প্রকৃতির। মুন্না রুমে ঢুকতে ঢুকতে পিছেল হেসে বলল, বন্ধু প্রকৃত হলে ভালো একজন বন্ধু পাতিয়ে নিও। আফিয়ার আগেই মোমেনা বেগম রেগে গেলেন। আফিয়া এমনিতেই মুখ চোরা। মোমেনা বেগম রেগে কণ্ঠস্বর কঠিন করে বললেন, সবার তোর মতো বন্ধুর প্রয়োজন হয় না। সবাইকে নিজের মতো না ভেবে সময় থাকতে মানুষ হ। মোমেনার আগে গর্জে উঠে আফিয়াদের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলেন। আফিয়া এক জায়গা থেকে আসলো এই রাত করে। তিনি আর কথা বাড়ালেন না। আফিয়ার শাশুড়ি মায়ের সঙ্গে রান্নাঘরে এসে চা বসালো। চা বানিয়ে শ্বশুর শাশুড়িকে দিল আর 1 কাপ মুন্নার জন্য রুমে নিয়ে আসলো। মুন্না ফ্রেশ হয়ে বেরিয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। আফিয়া মুন্নাকে চা দিতেই মুন্না চা নিয়ে বলল, সব সময় চুপচাপ থেকে শাশুড়িকে তো ভালোই হাতের মধ্যে নিয়ে ফেলেছো।
এতদিন লোকের মুখে বউ শাশুড়ির যুদ্ধের কথা শুনে এসেছি, আর আজ নিজের ঘরে অন্য এক রূপ দেখছি। আসলে মেয়েদের পক্ষে সব রূপই সম্ভব। পুরুষের তো কম রূপ নেই, তার মধ্যে থেকে নারীর দুই একটা রূপ বেছে নিলে সমস্যা কি? আজকাল মুখ ফুটেছে দেখছি। ভুল কিছু বলছি না, কথার অনুপাতে উত্তর দিলাম মাত্র। মুন্না হঠাৎই রেগে গেল, চায়ের কাপটা শব্দ করে রেখে বলল, তর্ক একদম পছন্দ করি না, থাকার হলে চুপ থাকতে হবে। আফিয়া অসহায় চোখে তাকিয়ে বলল, কথা তুমি শুরু করলে না আমি শুরু করলাম? মুন্না কিছু না বলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। আজকাল তার কি যে হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। আসলে তো সে তার জীবনটা এমন হোক কখনো চায়নি, তাহলে আজ কেন সব কিছুতে তার জীবনে এত ঝামেলা, এত দোটানায় বয়ে বেড়াতে হয়? এখন কত ভাবনা তার মাথায়। মুন্না একটা সিগারেট শেষ হতে না হতে আরেকটা সিগারেট ধরাচ্ছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। আফিয়া সাহস করে আর মুন্নার কাছে আসতে পারল না। মৌসি চৌধুরী বাড়ি থেকে ফ্রেশ হয়ে নিজের বাড়িতে গেল। মুনতাহা বেগম আলু ভর্তা, মসুর ডাল ভর্তা, শুটকি ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা সহ আরও বেশ কিছু ভর্তা আইটেম করেছেন, সাথে ধোয়াটা গরম ভাত। লুবনাদের বাড়িতে কেউ আর নাস্তাটাও ঠিকভাবে করেনি, ডিনারটা ছোটরা করেছে শুধু। মৌসির মায়ের কাছে কল দিয়ে রান্না করতে বলেছে, বিশেষ করে লানাফের জন্য। ছেলেটা সারাটা পথ কেমন অসহায়ের মতো চুপচাপ বসেছিল। লানাফের মন থেকে যতটা সম্ভব মৌসি ওই সময়টা ভুলিয়ে দেওয়ার জন্য এই বাড়িতে এসেছে। লানা ভর্তার অনেক গল্প শুনেছিল মৌসির কাছে এবং মৌসিকে বলেও ছিল বাংলাদেশে গেলে তাকে ভর্তা ভাত খাওয়াতে হবে। মৌসি সেইটা আজকেই খাওয়াবে। খাওয়ার টেবিলে আসার আগ মুহূর্ত পর্যন্ত লানাফের মন খারাপ ছিল। মৌসি যখনই খাওয়ার টেবিলের সামনে নিয়ে এসে লানাফকে দেখতে বলল, লানাফ সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মৌসি একে একে লানাফকে ভর্তাগুলো দেখালো, তারপর বসতে বলল। লানাফ তাসিনকে নিয়ে বসে পড়ল। ধোয়া ওঠা গরম ভাত আর একসাথে এত রকমের ভর্তা। মৌসিও বসে পড়ল। মুনতাহা বেগম প্লেটে ভাত তুলে দিলেন। ভর্তা দেখে নওশিন, মাহিম, নিশান সবাই আবার খেতে বসলো। লানাফ তো একদম ঝাল খেতে পারে না। একদিকে খেতে খেতে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, অন্যদিকে ঝালের জন্য চিটপিট করছে, তাও খাওয়া বন্ধ করছে না। তার কাছে এই খাবারগুলো সবচেয়ে সুস্বাদু খাবার বলে মনে হচ্ছে। নাক টানছে, টিস্যু দিয়ে চোখ মুছে নিয়ে আবার খাচ্ছে। লানাফের চোখের পানি আর নাকের পানি একসাথে দেখে নওশিন শব্দ করে হেসে ফেলল। মৌসি মুখ টিপে হাঁটছে। এদিকে রাহেলা বেগম চিনির কৌটা নিয়ে লানাফের পাশে দাঁড়িয়ে আছে। খাওয়া শেষ হতেই এইটাই আগে প্রয়োজন হবে বলে তার ধারণা।